সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায় আমৃত্যু নীলকণ্ঠ পাখির খোঁজ করেছেন। এ পাখি শস্য ক্ষেতের হলাহল সমকীট পতঙ্গ খেয়ে কৃষকদের উপকার করে বলেই নীলকণ্ঠ নামে পরিচিত। দেবতা ও অসুরের যুদ্ধে উত্থিত গরল ও অমৃতের মধ্যে হলাহল গলদ্ধকরণ করে দেবতাদের রক্ষা করেছিলেন বলে মহাদেব শিবের অপর নাম নীলকণ্ঠ। আমরা আজ অন্য এক নীলকণ্ঠের খোঁজ করব। তিনি রবিনহুড অধীর চৌধুরী। তার সঙ্গে নাকি আরএসএস বিজেপি সেটিং আছে। সাম্প্রতিককালে এই ধরনের রাজনৈতিক প্রচার চলছে। পরিকল্পিত সেই দীর্ঘ প্রচারের প্রসঙ্গে যাওয়ার আগে চকিতে প্রায় ১৫০ বছর আগের বহরমপুর শহর পরিক্রমা করা যাক। তারও আগের কয়েকজন নীলকণ্ঠের খোঁজ নেওয়া যাক। দেশ স্বাধীন করার স্বপ্ন বুকে নিয়ে প্রাণ বাজি রেখে ধর্মনিরপেক্ষতার অনন্য প্রতিকৃত নেতাজি সুভাষচন্দ্র বসু তখন আজাদ হিন্দ বাহিনী নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধরত। তখন নেতাজিকে তেজর কুত্তা কুইসলিং বলতে স্বদেশের ব্রিটিশ দালালদের জিভ পর্যন্ত কাঁপেনি। এরাই একসময় রবীন্দ্রনাথ ঠাকুরকে সাম্রাজ্যবাদী ব্রিটিশের দালাল ও বুর্জোয়া কবি বলে দাগিয়ে দিয়েছিলেন। শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সাহায্যে অন্যের বাড়িতে প্রায় বিনা চিকিৎসায় শেষ জীবন কোনো মতে অতিবাহিত করেন দুই স্বাধীনতা সংগ্রামী অতুল্য ঘোষ ও প্রফুল্ল চন্দ্র সেন। শেষ জীবনে তারা প্রায় কপরদকশূন্য ছিলেন। তাদেরকে এই দেশের কমিউনিস্টরা বিবাদী বাগ এলাকার কয়েকশো কোটি টাকা মূল্যের স্টিফেন হাউসের মালিক বানিয়ে দিয়েছিলেন। দেশ স্বাধীন করতে চাওয়ার অপরাধে ধৃত অতুল্য ঘোষ মেদিনীপুর জেলে বন্দী ছিলেন। জেলবন্দি অতুল্য ঘোষের চোখে লাঠি ঢুকিয়ে দিয়ে একটি চোখ কানা করে দিয়েছিল ব্রিটিশ সরকার। জেলের ভিতরে মেরে তার মেরুদণ্ডের হাড় গুড়িয়ে দিয়েছিল ব্রিটিশ রাজ। ফলে সারাটা জীবন তাকে পিঠের পিছনে লোহার খাঁচা লাগিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়েছিল। আরএসএস এর মতোই কমিউনিস্টরাও এই স্বাধীনতা সংগ্রামীকে কানা অতুল্য বলে ব্যঙ্গ করতে দ্বিধা করেননি কখনো। তারা কানা বেগুন বাড়ির সামনে ঝুলিয়ে রেখে বিকৃত উল্লাসে ফেটে পড়েছেন অনেক সময়। অথচ তাদের দাবি তারাই নাকি উন্নততর সংস্কৃতির চর্চা করেন। গত 1989 সালে अली गली में शोर है, राजीव गांधी चोर है आवाज तुले बफोर्स गांधी तकमा दिए आरएसएस এর গুরুদেব অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণীদের সঙ্গে মিলিজুলি ভোট করেন জ্যোতি বসু, হরিকিষণ সিং সুরজিতরা। তার ফলে 1984 সালে 4 জন এমপি পাওয়া বাজপেয়ী আডবাণীরা 1989 সালে 86 জন এমপিতে পৌঁছে যান। এভাবে কমিউনিয়াল বিজেপির ভারতীয় সংসদীয় রাজনীতিতে অভিষেক ঘটে কমিউনিস্টদের সৌজন্যে। অতঃপর বোফোর্স গান্ধী আদালতের রায়ে মিস্টার ক্লিন তকমা পান। বিরোধীদের চরিত্র হননের এই জাতীয় দীর্ঘকালীন রাজনৈতিক সংস্কৃতির আবহে অধীর চৌধুরীর রাজনৈতিক জীবনের শুরু। চরিত্র হননের রাজনৈতিক তাগিদে তার গায়েও সম্প্রতি সেটিং তকমা লাগিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে। আরএসএস এবং বিজেপির সঙ্গে নাকি তার সেই সেটিং। সেই কমিউনিয়াল সেটিং তত্ত্বের বাস্তবতা কতটুকু তার আগে অধীর চৌধুরীর রাজনৈতিক জীবনের প্রাথমিক পর্বের ইতিহাসের সন্ধান করা যাক। অধীর চৌধুরী তখন সবে 10ম শ্রেণী। ঘর স্কুল ছেড়ে নকশালপন্থীদের শোষণমুক্ত স্বদেশ গড়ার স্বপ্নে বিমোহিত। পরে শ্রেণী সংগ্রামে তাগিদে আত্মগোপনে থাকা জীবনে মাঠে মাঠে আলো পুড়িয়ে পেটের খিদে মেটানো। অধীরের শ্রেণী সংগ্রামের জীবনে আত্মগোপনের সঙ্গী ছিলেন বহরমপুর শহরের জমিদারি এলাকার জালাল শেখের মেজদা আবুল কাশেম। 1988 সালের 24 জুন কাটরা মসজিদে নামাজ পড়ার অন্যায় দাবি নিয়ে বহরমপুরে সমবেত হয় কয়েক হাজার অসংগঠিত মানুষ। সেই ঘটনায় গণহত্যাকাণ্ড ঘিরে মুর্শিদাবাদ জেলা জুড়ে দাঙ্গা বেঁধে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেয়। সেই আতঙ্কে বেশ কিছুদিন ধরে কাঁপছিল সবাই।
প্রশাসন ও রাজনৈতিক দলগুলো তখন কিংকর্তব্য বিমূঢ় দশা। তথ্য সংস্কৃতি দপ্তরের দেওয়া জিপে করে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সঙ্গীদের নিয়ে গ্রাম গ্রামান্তর ঘুরে বেড়ান অধীর চৌধুরী। এভাবেই দম বন্ধ করা অগ্নিগর্ভ পরিস্থিতির অবসান ঘটিয়েছিলেন ডাকাবুকো অধীর চৌধুরী। তারপরে তার সংসদীয় রাজনীতিতে প্রবেশ। জঙ্গিপুর লোকসভার কংগ্রেস প্রার্থী মান্নান হোসেনের সঙ্গে নবগ্রাম বিধানসভার প্রার্থী অধীর চৌধুরীর প্রাণ শেষ হতে চলেছিল 1991 সালের 19 মে ভোটের দিন নবগ্রাম বিধানসভার বাগিরাপাড়া বুথে। নকশাল পন্থার মতো চরম বামপন্থী রাজনীতির আত্মগোপনের জীবনে তার সর্বক্ষণে কমরেড ছিলেন জমিদারির আবুল কাশেম। তারপর ডানপন্থী কংগ্রেসের সংসদীয় রাজনৈতিক জীবনের প্রাথমিক পর্বে তার সঙ্গী ছিলেন মান্নান হোসেন। কাশেম ও মান্নান বিশ্বাসী দুজনেই মুসলমান সম্প্রদায়ের। অধীরের বাকি জীবনটা আরও বড় ধরনের অসাম্প্রদায়িকতার চেতনায় সমৃদ্ধ হয়ে উঠেছে। দেশ স্বাধীন হওয়ার পরে বহরমপুর পুরসভার প্রথম মুসলিম সদস্য ও প্রথম মুসলিম পুরপ্রধান হন আকবর কবির 1998 থেকে 2002 সাল অবধি। মেয়াদ 4 বছর। তার মানে স্বাধীনতার পরে ধর্মনিরপেক্ষ দেশের একটি শহরের মুসলিম পুরপ্রধান হতে সময় লাগে 51 বছর। বহরমপুর শহরে অধীর চৌধুরী নামের কাণ্ডারির আবির্ভাব না ঘটলে এমনটা ঘটতে আরো কত 51 বছর লাগতো তা কয়েকশো কোটি টাকার প্রশ্ন। এই ঐতিহাসিক ঘটনা তাৎপর্য নানা ধরনের। সে বিষয়ে যাওয়ার আগে বলে নেওয়া যাক এই বিষয়ে অধীর চৌধুরীর মতামত। তার কথায় হিন্দু বা মুসলমানকে চেয়ারম্যান করা হয়নি, যোগ্য প্রশাসককে চেয়ারে বসানো হয়েছে। এটা 1998 সালের কথা। তাতে তার অসাম্প্রদায়িক মনের গড়নের হদিশ মেলে। নওয়াবী জেলা মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর। বহরমপুর পুরসভার প্রতিষ্ঠা হয় 1885 সালে। সাল থেকে 1947 সাল পর্যন্ত 62 বছরে বহরমপুর পুরসভায় মুসলিম সম্প্রদায়ের একজন পুরপ্রধান, মেয়াদ মাত্র 1 বছর যদিও, একজন উপপুরপ্রধান এবং 23 জন সদস্য ছিলেন। তারপর দেশ স্বাধীন হলে বহরমপুর থেকে অনেক মুসলমান দেশান্তরী হয়। 1998 থেকে 2018 সাল পর্যন্ত 20 বছরে মুসলিম সম্প্রদায়ের পুরপ্রধান ছিলেন একজন আকবর কবির, একজন উপপুরপ্রধান মঈনুদ্দিন চৌধুরী বাবলা ও একজন সদস্য ডালমিয়া বেগম। অধীর চৌধুরীর নিয়ন্ত্রণ ছাড়া মুসলিমরা এই মর্যাদাটুকুও পেতেন না। তার বড় প্রমাণ 1981 থেকে 1983 সাল পর্যন্ত বাম পরিচালিত মিলিজুলি বোর্ডে এবং 1985 সালে ব্রাহ্মণ্ড মনোনীত বহরমপুর পুর বোর্ডে একজনও মুসলিম ঠাঁই পায়নি। সেকুলারিজমের বাম আমলে এমন হলে ডানপন্থীদের আমলে কেমন হতে পারে না? এখানে উল্টোটাই হয়েছে। বাম আমলে সংখ্যালঘু ও মহিলা মর্যাদা পায়নি, কিন্তু ডানপন্থী অধীর চৌধুরী মুসলিম মহিলাকে পুরো সদস্য করে ও মুসলিম পরিবারের অন্যজনকে পুরো প্রধান করে সংখ্যালঘুদের মর্যাদা দিয়েছেন। তারপরেও বলবো আরএসএস ও বিজেপির সঙ্গে অধীর চৌধুরীর সেটিং আছে। 27 বছরের বাম শাসনের রাজ্যে প্রথম বাম বিরোধী দল কংগ্রেস একটি জেলা পরিষদ দখল করে 2003 সালে। অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি করা হয় সিদ্দিকা বেগমকে। মুসলিম সম্প্রদায় থেকে রাজ্যে প্রথম তিনিই কোনো জেলা পরিষদের সভাধিপতি হন, তাও আবার সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মহিলা। তারপরেও অধীর চৌধুরী মুসলিম বিরোধী। তারপরেও অধীর চৌধুরীর সঙ্গে আরএসএস ও বিজেপির সেটিং থাকার প্রশ্ন তোলাটাই সাম্প্রদায়িক প্রশ্ন নয় কি? সময়টা 2001 থেকে 2002 সাল। তখন রাজ্যের কমিউনিস্ট মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের মাদ্রাসাগুলো জেহাদিদের আখড়ায় পরিণত হয়েছে বলে তারস্বরে মিথ্যা, উগ্র ও সাম্প্রদায়িক প্রচার করে লালকৃষ্ণ আডবাণী তখন ক্লান্ত মনুবাদী আডবাণীর হাত থেকে মিথ্যা প্রচারের ব্যাটনটা নিজের হাতে তুলে নিলেন কমিউনিস্ট বুদ্ধদেব ভট্টাচার্য। লালকৃষ্ণের ঠোঁট থেকে কেড়ে নিয়ে একাধিক জনসমাবেশে একই রকম প্রচার করলেন বুদ্ধদেব। কমিউনিস্ট মুখ্যমন্ত্রীর এই অবাস্তব ও মিথ্যা প্রচারে সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ জেলা অগ্নিগর্ভ। অধীর চৌধুরীর উদ্যোগে বহরমপুর শহরের ওল্ড কালেক্টর মোড়ে
ওই জনসমাবেশ থেকে স্বাধীনতা আন্দোলনে ও শিক্ষা বিস্তারে মাদ্রাসার ঐতিহাসিক ভূমিকা বিশদে ব্যাখ্যা করেন প্রণব মুখোপাধ্যায়। তারপরেও বলবেন আরএসএস ও বিজেপির সঙ্গে অধীর চৌধুরীর সেটিং রয়েছে। মুর্শিদাবাদ জেলায় 67% মুসলিম। এ জেলার উন্নয়ন মানেই সংখ্যালঘুদের উন্নয়ন। সেই ভাবনা থেকে 2004 সালে প্রণব বাবুকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অধীর জেদ ধরে বসেন। নারাজ প্রণব বাবুকে রাজি করানোর জন্য নাছোড় অধীর বাবু সাংবাদিক ও রাজনৈতিক সহ বিভিন্ন স্তরের প্রভাবশালী দ্বারস্থ হন। অবশেষে প্রণব বাবু জীবনে প্রথমবার নির্বাচিত সাংসদ হন। তার ফলে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরন ক্যাম্পাস, বহরমপুরে আন্তর্জাতিক পাসপোর্ট অফিস, 50 বছর ধরে আটকে থাকা ফি বছরের বন্যা প্রতিরোধের জন্য তৈরি কান্দি মাস্টার প্ল্যান কার্যকর করা, বহরমপুরের সেনা জওয়ান নিয়োগ কেন্দ্র, নবগ্রাম সেনা ছাউনি, পিএফ অফিস, নির্মীয়মান নসিপুর আজিমগঞ্জ রেল সেতুর মতো বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প সম্ভব হয়েছে। তারপরেও বলা যাবে অধীর চৌধুরী মুসলিম বিদ্বেষী। অধীর চৌধুরীর ইচ্ছাতেই তো সংখ্যালঘু সম্প্রদায়ে দুই রাজনৈতিক ব্যক্তি আবু হেনা ও আবু তাহের মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। সিপিএম এর জন্ম ইতিহাস হাতড়ে এমন দৃষ্টান্ত মিলবে না। কিন্তু তারপরেও অধীর চৌধুরীর হৃদয়ে সাম্প্রদায়িকতা কোন কারণে খুঁজে পান সাম্প্রদায়িকতাবাদীরা? উদর্গ সাম্প্রতিক বিদ্বেষ বিশ্বের চ্যাম্পিয়ন নেতা শুভেন্দু অধিকারী তখন বেশ কয়েকটি দপ্তরের মন্ত্রী। হৃদয় কন্দরীর সাম্প্রদায়িকতার বিষ সযত্নে লুকিয়ে রেখে 2019 সালে লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে মুর্শিদাবাদ জেলায় তিনি শতাধিকবার বলেছেন অধীর চৌধুরীর সঙ্গে আরএসএস এর গোপন সম্পর্ক আছে। ভোটের পরেই অধীর চৌধুরী বিজেপিতে যোগ দেবে। কথা দিলাম, তাকে এই ভোটে হারাতে না পারলে আমি জীবনের মতো রাজনীতিই ছেড়ে দেব। বিরল ব্যতিক্রম বাদ দিলে নেতা নেত্রীরা কবে আর কথা রেখেছে? তাই অধীর চৌধুরী জিতলেও শুভেন্দু রাজনীতি ছাড়েননি। উল্টে অধীর নয়, সাম্প্রদায়িক শুভেন্দুই বিজেপিতে গিয়েছেন এবং বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের নেতা হয়েছেন। তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের খান সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলেছেন বারবার। পাশাপাশি 2020 সালে করোনাকালে অধীরের ভূমিকার সমালোচনা করে তাহির বলেন, অধীর চৌধুরী গত বছরে করোনার সময় জেলায় ছিলেন না, তিনি দিল্লিতে বসেছিলেন। আকস্মাৎ সার্বিক লকডাউন হওয়ায় দিল্লিতে আটকে পড়লেও নিষ্ক্রিয় হয়ে বসে থাকেননি অধীর চৌধুরী। সারা রাজ্য থেকে চিকিৎসা ও জীবিকার প্রয়োজনে সারা দেশের প্রত্যন্ত প্রান্তে ছড়িয়ে থাকা হত দরিদ্র পরিযায়ী শ্রমিক ও বিপন্ন মধ্যবিত্তের আর্তনাদ পৌঁছয় দিল্লিতে অধীর চৌধুরীর কাছে। সেই ডাক তার কাছে আরও বেশি করে ও সহজে যাতে পৌঁছতে পারে তার জন্য অধীর চৌধুরী দিল্লির বাসভবনে নিজস্ব একটি ক্ষুদ্র আইটি সেলও খুলে ফেলেন। লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া মুর্শিদাবাদ সহ সারা রাজ্যের লাখ লাখ অসহায় বিপন্ন মানুষের ডাকে সাড়া দিলেন অধীর চৌধুরী। প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার, রেলমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের জেলা শাসক, এমনকি আন্দামান নিকোবর, অরুণাচল প্রদেশ ও হিমাচল প্রদেশের মতো প্রত্যন্ত এলাকার বিভিন্ন থানার ওসিকেও ফোন করেন লোকসভার কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। এভাবেই তিনি করোনাকালে বিভূঁইয়ে আটকে থাকা অসহায়দের মুখে খাদ্য ও পানীয় তুলে দেওয়ার ব্যবস্থা করেন। আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জরুরি তাগিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বরাবরের অস্বাভাবিক সম্পর্কের কথা শিখেই তুলে রেখে অধীর চৌধুরী বারবার মুখ্যমন্ত্রীকেও আবেদন করেন। পরিযায়ী শ্রমিকদের ফেরানোর তাগিদে তিনি মমতাকে চিঠি লিখে বলেন, প্রয়োজনে আমাকেও আপনি ব্যবহার করুন, কাজে লাগান, পরিযায়ীদের ফেরাতে আপনার নেতৃত্বে আমি কাজ করতে রাজি আছি। একই উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী ও লোকসভা স্পিকারকে একাধিকবার চিঠি লেখেন। লকডাউনে আটকে থাকা অসহায় পরিযায়ীদের জন্য তার আন্তরিক অকুলতার প্রমাণ মেলে এইসব ঘটনায়। পরিযায়ী শ্রমিকদের সংখ্যাগরিষ্ঠ অংশ বাংলার হতদরিদ্র মুসলমান। অধীর চৌধুরী মুসলিম বিদ্বেষী হলে বিদেশে আটকে থাকা বিপন্ন মুসলিম পরিযায়ীদের বাড়ি ফেরানোর জন্য তার এত আকুলতা কেন থাকবে? কোনো ইস্যুতে তিনি মিসগাইডেড হলেও ভুল বুঝতে পারার পরে ভুল সংশোধন করতে তিনি কালক্ষেপ পর্যন্ত করেননি কখনো। তাকে দানভিক বা সাম্প্রদায়িক বলে গালমন্দ করলেও হবে না, অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ দিতে হবে। সেসব কোথায়? বিজেপিকে ঠেকাতে পারবে তৃণমূলই, এই ভাবনা থেকে বাংলার অসাম্প্রদায়িক মন তৃণমূলকেই সঠিকভাবে বেছে নিয়েছে এবারের ভোটে। তারই ফল বিধানসভায় কংগ্রেস শূন্য।
বিশেষ উদ্দেশ্যে অতি সন্দিগ্ধ মন ছাড়া এটাকে অন্য কেউ বিজেপির সঙ্গে অধীর চৌধুরীর সেটিং বলতে পারে না। সেটিং মানে তো দেওয়া নেওয়া। দুর্মুখ ঈর্ষা কাতরদের কথা মতো বিজেপি ও আরএসএস সঙ্গে অধীর চৌধুরীর সেটিং হলে বিধানসভা ভোটে কংগ্রেসের ভাড়ার শূন্য হয় কি করে? তিনি বিজেপিকে শুধু দিয়েই গেলেন, তিনি নিলেন না কিছুই। তাহলে সেটিং তত্ত্ব কোন ফর্মুলা অনুসারে ঢোপে টেকে? সেটিং মানে তো দেবে আর নেবে, তাই না? নইলে সেটিং কিসে? 2003 সালের জুন জুলাই অজানা জ্বরেও প্রায় বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর মোড়ক লেগেছিল লালগোলান থানার নসিপুর লাগোয়া 2-3টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত শিশুরা প্রায় সবাই মুসলিম পরিবারের। অধীর চৌধুরীর আন্দোলনে ধাক্কায় রাজ্য তোলপাড়। দিল্লি ও পুনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এলো লালগোলায়। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন অধীর চৌধুরী। মামলায় তিনি জিতলেন। মৃত শিশুদের পরিবার আর্থিক ক্ষতিপূরণ পেল। তিনি সাম্প্রদায়িক হলে বসতির প্রায় 80% মুসলিম অধ্যুষিত লালগোলার জন্য অধীরের পক্ষে এই উদ্যোগ নেওয়া সম্ভব ছিল কি? ছিল না তো। 2013 সালে বহরমপুর পুনর্নির্বাচনের ভোট গণনা শেষ হলো। সেই বাড়ি প্রথম তৃণমূল 2টি আসন পাওয়ায় বিরোধী শূন্য বহরমপুর পুরসভার তকমা মুছে গেল। বহরমপুর কলেজের গণনা কেন্দ্র থেকে অন্য কাগজের এক সাংবাদিকদের সঙ্গে হেঁটে ফিরছি। ওয়াইএম মাঠের সামনে আসতেই সেই সাংবাদিকের স্বতঃস্ফূর্ত গর্বিত মন্তব্য, এই 2টি আসন পাওয়া খুব উচিত ছিল তৃণমূলের। খুব ভালো হলো। কেন যেতে উচিত ছিল? কেন ভালো হলো? জবাব মেলেনি। আসলে ঈর্ষার কোনো জবাব থাকে না, তাই পেশাগত সেই সহকর্মীর কাছেও কোনো জবাব ছিল না। ডোমকলে এনআইএ আমদানি করছে আল কায়দা তত্ত্ব। ভুল সোর্স থেকে পাওয়া সেই ভুল তত্ত্বে মিসগাইডেড হয়েছিলেন অধীর চৌধুরী। হয়তো সেই সোর্সটাই সাম্প্রদায়িক। ওই একবারই ওই জাতীয় ভুল দেখেছি তার, একবারই। পরে ভুল বুঝতে পেরে ভুল সংশোধনও করেছেন তিনি। তখন বাম আমল। 1978 থেকে 1979 সালের ঘটনা। বহরমপুর শহরের দক্ষিণ পূর্ব প্রান্তে রয়েছে শ্রীগুরু পাঠশালা ও চালতিয়া বিল। ওই স্কুল ও বিল লাগোয়া অধিকাংশ জমির মালিক ছিলেন ভাবদার জমিদার হাজিরা। বহরমপুর পুরসভার প্রাক্তন উপপুর প্রধান বাবলা ওরফে মঈনুদ্দিন চৌধুরী বলেন, মুসলমানদের ওই এলাকায় জমি কিনে বসতি স্থাপন করা নিয়ে আপত্তি ওঠে। অধীরদার হস্তক্ষেপে উভয় সম্প্রদায়ের মধ্যে বিবাদ মেটে। তারপর থেকে ওই এলাকায় শতাধিক মুসলিম পরিবার বসবাস করছে। তারপরেও অধীর চৌধুরীকে সাম্প্রদায়িক বলে গাল পাড়তে হবে? আসলে এটা সাম্প্রদায়িকতাবাদীদের রীতিমতো ষড়যন্ত্র, অপপ্রচার মাত্র। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সব ক্ষেত্রেই অধীর চৌধুরীর প্রচেষ্টা ও প্রভাব কাজ করবে ধরে নেওয়াটা যুক্তি ও বিচারসঙ্গত হবে না। আসলে এইসব 100 বছরের প্রাচীন রাজনৈতিক অসুয়া সংস্কৃতির উত্তরাধিকার। বদ রাজনৈতিক সংস্কৃতির নোংরা উত্তরাধিকার হজম করতেই অধীর চৌধুরীকে নীলকণ্ঠ হতে হয়েছে। স্বাধীনতা পরবর্তীকালে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কারণে বিভিন্ন সুযোগের নিরিখেই পিছিয়ে থেকেছে। সেখান থেকে এই মুসলিম প্রধান জেলাকে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন দুজন রাজনৈতিক ব্যক্তি। প্রথমজন কয়েক দশক আগের কিংবদন্তি মন্ত্রী লালগোলার ভূমিপুত্র আব্দুস সাত্তার, এবং দ্বিতীয়জন বহরমপুরের রবিনহুড অধীর চৌধুরী। ঈর্ষাকাতর কৃতজ্ঞদের মগজ থেকে উদ্গীরিত বিষ ধারণ করে তিনি এখন নীলকণ্ঠ। গলায় হলাহল ধারণ করেও মমতা সরকারের বিরুদ্ধে মোদী সরকারের ভোট পরবর্তী একাধিক অন্যায় আচরণের প্রতিবাদ করতে সেটিং অধীর কালক্ষেপ করেননি। তিনি যে মননে এবং আচরণে ধর্মনিরপেক্ষ ও নীলকণ্ঠ ব্যক্তি, অধীরকে বুঝতে হলে রাজনীতিতেই তার আবির্ভাবের মহেন্দ্র ক্ষণকে আগে বুঝতে হবে। ভুল পথে চালিত হলেও নকশালপন্থী রাজনীতির উদ্দেশ্য ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেননি কেউ কখনো। আবেগপ্রবণ, মেধাবী তরুণ তরুণী, কিশোর কিশোরদের দল উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি উপেক্ষা করে সব ধরনের শোষণ থেকে মুক্ত স্বদেশ গড়তে ঝাঁপিয়ে পড়েছিল। আগুন পাখিদের অন্তর সদা মানবপ্রীতির রসায়নে ভরপুর ছিল। কিশোরে চর্চিত সেই অসাম্প্রদায়িক মনন জীবনভর পথ চলার পাথেয় হয়ে থাকে। সেই মননকে যারা সাম্প্রদায়িক বলে দেখে দেওয়ার চেষ্টা করেন, আসলে তারাই সাম্প্রদায়িক।